This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক দুপুর 2টো বাজে আর এখন সময় নিউজ এট 2 এর। এই মুহূর্তের একটা অন্যতম বড় খবর দিয়ে শুরু করব আজকে নিউজ এট 2। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় স্বস্তি, আপনি বলতে পারেন সুপ্রিম স্বস্তি। কয়লা পাচার মামলায় ইডি আপাতত তাকে ডাকছে না, 10 জুলাই পর্যন্ত তাকে ডাকতে পারবে না ইডি বলে দিল সুপ্রিম কোর্ট। আর এই খবরটা সামনে এনেছেন অভিষেক ঘনিষ্ঠ কুণাল ঘোষ। দুজনেই কোঅপারেট করেছেন ইডির সঙ্গে, সেটা কিন্তু আজকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যারা ইডির বিহাফে আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন তারাও স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করেছেন। ফলে সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে এতে তাড়াহুড়োর আর কোনো কারণ নেই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন তিনি সবে জড়িত নন, একে তো রাজনৈতিক কারণে ডাকাডাকি হচ্ছে। এখন পুরোদস্তুর ইলেকশন করবেন এবং সুপ্রিম কোর্ট তারপরে ডেট দিয়েছে। রাজ্যের শাসক শিবিরের জন্য বড় খবর, স্বস্তির খবর তো বটেই। দিল্লি থেকে আমার সহকর্মী জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, ডেফিনেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক মামলায় রক্ষা কবচের সন্ধানে সুপ্রিম কোর্টে ছুটেছেন, তখন ভোটের মুখে এই রক্ষা কবচ আপাত হলেও স্বস্তি তো বটেই। একদমই, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় দুজনেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তারা বলেন যে যেহেতু বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিটিশনে উল্লেখ ছিল যেহেতু সামনে লোকসভা নির্বাচন, ফলত তাকে যেন দিল্লিতে এই সময় তলব করা না হয়, তার হয়ে আজকে কপিল সিব্বল আদালতে সওয়াল করেন এবং তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তিনি একজন সাংসদ এবং তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী, যেখানে 1 জুন যে জায়গাতে ভোট রয়েছে। ফলত ন্যাশনাল জেনারেল সেক্রেটারি হিসেবে তার দায়িত্বভার যথেষ্ট বেশি। ভোটের সময় তিনি প্রচারে ব্যস্ত থাকবেন এবং 1 জুন পর্যন্ত তার নিজের কেন্দ্রে তাকে প্রচার করতে হবে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে কপিল সিব্বল তিনি সওয়াল করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখনই ডাকা হয়েছে তিনি বারবার কোঅপারেট করেছেন, তিনি হাজিরা দিয়েছেন, তার কাছে গত 10 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন চাওয়া হয়েছিল, সেই সংক্রান্ত কাগজ তিনি জমা দিয়েছেন এবং যাবতীয় নথি জমা দিয়েছেন। ফলত তিনি তদন্তের ক্ষেত্রে প্রতি মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছেন, কিন্তু সেটা যদি কলকাতায় হয় তাহলে তার সুবিধা হয়। আজকে তার আবেদনকেই মান্যতা দিয়েছে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং প্রশান্ত মিথালের বেঞ্চ এবং জানানো হয়েছে 10 জুলাই। তার মানে কি দিল্লিতে ডাকা যাবে না, কিন্তু কলকাতায় প্রয়োজন হলে ডাক পড়তেই পারে, তাই তো? একদমই, কলকাতায় যদি প্রয়োজন হয় তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে ডাকতেই পারে, দিল্লিতে আপাতভাবে তাকে ডাকা যাবে না। জ্যোতির্ময় অনেক ধন্যবাদ। জ্যোতির্ময় অনেক ধন্যবাদ। সন্দেশখালী এই মুহূর্তে একটা জ্বলন্ত ইস্যুর নাম রাজ্য জুড়ে। বিজেপি বারবার চেষ্টা করছে এই ইস্যুটাকে সামনে রেখে রাজ্যের মহিলা সুরক্ষা কত বড় প্রশ্নের সামনে সেটাকে তুলে ধরতে। এই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন প্রথমবার গোটা সন্দেশখালী পর্বের পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাননি একবারও, তা নিয়ে বিরোধীদের প্রশ্ন রয়েছে। যাচ্ছেন অভিষেক, এটা ডেফিনেটলি খুব সিগনিফিকেন্ট পলিটিক্যালি। সৌরভ ঘোষ সন্দেশখালী থেকে আমার সঙ্গে রয়েছে। সৌরভ, অভিষেকের সভার তোড়জোড় তো হবেই, আমরা ময়নাগুড়ি মেদিনীপুরে যেমন দেখছি এখানেও তাই হবে, কিন্তু সন্দেশখালী কতটা তৈরি অভিষেকের জন্য? নিঃসন্দেহে তুমি যেমনটা বললে যে একেবারে 2024-এর নির্বাচনের আগে যে মহিলা ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের অতীত দিনগুলিতে তাদের সঙ্গে থেকেছে, সেই মহিলা ভোট ব্যাংকে চির ধরেছে এমন দাবি করছে বিজেপি সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে। এই সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই বসিরহাটে আজকে রাজনৈতিক সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী পর্বে সন্দেশখালীর ঘটনার পর বারংবার রাজনৈতিক মহল দাবি করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছেন না সন্দেশখালীতে। সন্দেশখালী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছিলেন কলকাতায় 7 তারিখে, অর্থাৎ মহিলা দিবস উপলক্ষে তার যে র্যালি ছিল সেই র্যালিতে বলেছিলেন সন্দেশখালী নিয়ে ভুল সন্দেশ ছড়ানো হচ্ছে। তারপর সন্দেশখালীতে নয়, কিন্তু সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেখানে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে 24-এর আগে তার এই বসিরহাটে রাজনৈতিক সভা, কি বক্তব্য রাখেন তিনি? সন্দেশখালীর মানুষজনেরাও এক্স্যাক্টলি আমরা কিন্তু সন্দেশখালী নিয়ে আলাদা করে তেমন কিছু শাহজাহান সম্পর্কে 2-1টা মন্তব্য ছাড়া সন্দেশখালী নিয়ে কিছু বলতে শুনিনি। অভিষেক আজকে কি অন্তত বলবেন? বসিরহাটে গিয়ে প্রশ্ন তো থাকেই। তবে অভিষেক যখন যাচ্ছেন সন্দেশখালী বসিরহাট, সেই সময় বিজেপির নেতা কেয়া ঘোষ আমার সঙ্গে রয়েছেন এখানে নিউজ রুম থেকে। কেয়া, স্বাগত আপনাকে।
এক তো অভিষেক স্বস্তি পেলেন 10 জুলাই পর্যন্ত, তাকে দিল্লিতে ডাকা যাবে না। এই স্বস্তির বার্তা নিয়েই সকালবেলা স্বস্তির বার্তা তিনি বসিরহাট যাচ্ছেন। বসিরহাট সন্দেশখালির কেন্দ্র, যেটাকে আপনারা ইস্যু করতে চাইছেন বলে তৃণমূল বারবার বলছে, অনেক ক্ষেত্রে সাজানো ঘটনা। সব থেকে বড় কথা, স্বস্তি কথাটা তখনই আসে পিউ যখন একটা অস্বস্তি থাকে। যিনি নিজেকে কমপ্লিটলি দুর্নীতি মুক্ত বলেন, যিনি বলেন আমার সঙ্গে কোনো দুর্নীতির যোগাযোগ নেই, এবং এসএসসি নামটা তিনি তোলেন না, প্রাইমারির কথাটা বলেন অবশ্যই খুব বুদ্ধি করে, তার কি স্বস্তি লাগবে কেন? তার অস্বস্তি বা ছিল কেন? এই প্রশ্নটা তো উঠছে কেন কলকাতা। এবং একটা জিনিস জানিয়ে দিই, আপনি নিশ্চয়ই সাংবাদিক জানবেন পিউ, ইতিমধ্যে যেটা বলা হয়েছে যে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ডাকা যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি কন্টেস্ট করছেন একজন প্রার্থী হিসেবে ডায়মন্ড হারবার থেকে, সেই জন্য তাকে দিল্লি ডাকা যাবে না, এটা মাননীয় বিচারপতি বলেছেন। ইডি বলেছেন ঠিক আছে, আমরা তাহলে 10ই জুলাই পর্যন্ত দিল্লির ডাকের জন্য আমরা অপেক্ষা করব, কিন্তু কলকাতায় তো তদন্ত চলতেই পারে। কিন্তু এটা তো গেল খালি কয়লার দিকে। এরপরে তো রয়েছে চাকরি চুরি, গরু পাচার, বিভিন্ন ক্ষেত্রে আপনি জানবেন নিশ্চয়ই, বা আপনাদের প্রতিনিধিরাও নিশ্চয়ই বলেছেন, আলোচনা করেছেন। ইডি আদালতে একটা কথা বলেছিলেন 8, অর্থাৎ সবকিছু, সব দুর্নীতির যোগসূত্র একদিকে, সেই একদিকটা কোন দিক সেটা মনে হয় টিভি 9-এর দর্শকরাও বুঝতে পারছেন। মানে কি আপনাদের হাতে রয়েছে দুর্নীতি, আপনাদের হাতে রয়েছে সন্দেশখালি ভোটের মুখে। সন্দেশখালি কোনো ভোটের ইস্যু নয়, আমি আগেও বলেছি, আবারও বলছি, সন্দেশখালি মহিলা নিরাপত্তার ব্যাপার, সন্দেশখালি একটি প্রাতিষ্ঠানিক আকারে মেয়েদের উপর অত্যাচারের বিষয়। এই বিষয়টি যেটি এতদিন ধরে ভয় দেখিয়ে, তাদেরকে প্রাণ নাশের হুমকি দিয়ে, তাদের পরিবারে ক্ষতির হুমকি দিয়ে আটকে রাখা হয়েছিল। সুতরাং এটা শুধুমাত্র কোনো নিছক ভোটের ইস্যু নয়। সন্দেশখালি যারা প্রধানমন্ত্রীর প্রচার সভা সন্দেশখালি ঠাঁই পায়, তখন ভোটের ইস্যু তো বটেই। কে আমি আবার আসবো, প্লিজ সঙ্গে থাকুন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ সন্দেশখালি, মানে সন্দেশখালির যে কেন্দ্র বসিরহাটে যাচ্ছেন। আমি আমার সহকর্মী তন্ময় আমার সঙ্গে রয়েছে, আমি তন্ময়ের থেকে একটু জানার চেষ্টা করব। তন্ময়, সন্দেশখালি নিয়ে তৃণমূলের বড় মেজো সেজো সমস্ত নেতারা এক বাক্যে প্রায় বোঝাতে চেয়েছেন যে এটা একটা অপপ্রচার অনেক বেশি, কিছু ঘটনা বিচ্ছিন্ন সেটাকে টেক কেয়ার করা হচ্ছে, কিন্তু বাকিটা প্রচার। সন্দেশখালি কি সত্যি ড্যামেজ করতে পারবে তৃণমূল কংগ্রেসের? তোমার অ্যাসেসমেন্ট? দেখো, এখনো পর্যন্ত যা হয়ে আছে, কিছুদিন আগেই কিন্তু আমরা দেখলাম যে ভাঙাতুষখালী, যেখানে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের বাস, তারাও কিন্তু ফুঁসে উঠলেন, তাদের জমি চলে গিয়েছে। তারাও হাতে কাগজ নিয়ে বেরিয়ে পড়লেন, সরকারি আধিকারিকদের কাছে পৌঁছালেন, থানায় কমপ্লেন করলেন, সরকারের যে ক্যাম্প হয়েছে সেখানে কমপ্লেন করলেন, মানে বিএলআরও অফিসে গিয়ে, বিডিও অফিসে গিয়ে তারা কমপ্লেন করলেন লাইন দিয়ে। অর্থাৎ এই ঘটনাটা কিন্তু পরপর দ্বীপে রয়েছে, পরপর গ্রামগুলোতে রয়েছে, ফলে একটা কোথাও ড্যামেজের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। কারণ আজকে তুমি দেখো, খুব বলা চলে কাকতালীয় হলেও, যেখানে নেতারা বলেছিলেন যে 11ই মার্চের মধ্যে সন্দেশখালি যাবেন, এখনো পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলো বা তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলো, তারা কেউ কিন্তু সন্দেশখালি পৌঁছাননি। অভিষেক পৌঁছালেন কোথায়? পৌঁছালেন না এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যেহেতু সন্দেশখালি, সেখানকার বসিরহাটে তিনি পৌঁছেছেন। ফলে একদম সন্দেশখালিতে যাচ্ছেন না, হয় 3টে বিষয়। তারা মনে করছেন না যে এটা কোনো গণ্ডগোল বড় কিছু, তারা মনে করছেন ছোটোখাটো, অথবা তারা অস্বস্তি এড়াতে চাইছেন, আর তা না হলে একেবারে এড়িয়ে থাকতে চাইছেন এই জায়গা থেকে। এই 3টে কারণ হতে পারে, এটা 1 নম্বর। 2 নম্বর একটা বিষয় হচ্ছে, এই সন্দেশখালিতে তুমি ভালো করে খেয়াল করে দেখো, এতদিন পর বসিরহাটে ধরো ভোটের মুখে যদি ওখানে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়, এই ছবিটা গোটা রাজ্যের জন্য যে অস্বস্তির মধ্যে যেতে যাচ্ছেন না, এড়িয়ে থাকার একটা কারণ হতে পারে। 2 নম্বর হতে পারে যে সেই জায়গাতে দাঁড়িয়ে যে এখানে যারা রয়েছে তারা আবার কোনো রকম অন্য পরিস্থিতি তৈরি করতে পারে কিনা, অথবা তারা মনে করছেন এটা কোনো বিষয় না, বিষয়টা মিটে গিয়েছে। কিন্তু সবচেয়ে কাকতালীয় ঘটনা যেটা বলছি, আজকে বসিরহাটে যেখানে অভিষেকের সভা রয়েছে, আজকে সন্দেশখালিতে অঞ্চল সভাপতিকে তাড়া করেছে গ্রামবাসীরা, তাড়া করে নিয়ে গিয়ে তার বাইক ভেঙেছে। একটু আগে আমরা সেই ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছিলাম। তাই তিনি একটি দোকানে ঢুকে পড়েছেন, তিনি দোকানে ঢুকে পড়ে দোকানে দরজা বন্ধ করে দিয়েছেন, আশ্রয় নিয়েছেন। তার সঙ্গে আরও একজন নেতা রয়েছেন, কারণ তারা সরকারি ইট চুরি করছেন এই অভিযোগ এনেছেন গ্রামবাসীরা। সেই কারণে তারা করা তাদের বাইক ভেঙে দেওয়া, পুলিশকে আটকানোর চেষ্টা করছেন। পুলিশরা হুড়োহুড়ির মধ্যে, ধুলোর মধ্যে পড়ে গিয়েছেন, পুরো সাদা হয়ে আছে পুলিশের মাথা। সবাই গ্রামবাসীরা এসে মাথায় হাত দিয়ে পুলিশের ধুলো ঝেড়ে দিচ্ছেন, পুলিশ আসছেন। মানে একটা অদ্ভুত পরিস্থিতি এই মুহূর্তে। ফলে না, তার মানে তুমি যে ছবিটার কথা বলছো, তার মানে পুলিশে ভয়টা ভেঙেছে, সন্দেশখালির ভয় ভেঙেছে, এটুকু আজকের দিনে বাস্তব। আজকে সেই ছবি কিন্তু
যে একটি ঘরেতে 2 তৃণমূল নেতা আশ্রয় নিয়েছেন তারা খেয়ে, ছবি 1। ছবি 2 নম্বর হচ্ছে পুলিশ তাদেরকে বের করার চেষ্টা করছে, পুলিশের সঙ্গে বচসা হচ্ছে গ্রামবাসীদের। 3 নম্বর, এই হুড়োড়ির মধ্যে পুলিশ পড়ে গিয়েছে, তার মাথা সাদা হয়ে গেছে ধুলোতে, সেই ধুলো সে একটু আদর করে ঝেড়ে দেওয়ার মতো গ্রামবাসীরা আসছে প্রত্যেকে একবার পুলিশের সেই ছবিটা দর্শকরা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে। সেই ছবি সন্দেশখালীর আজকের ক্ষোভ, যেদিন অভিষেক যাচ্ছেন বসিরহাটে। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটা জায়গার নাম সন্দেশখালী, এবং এই ভয়টা ভেঙেছে বলেই বোধহয় বিরোধী মূলত বিজেপি তারা চেষ্টা করছে এখান থেকে ভোটের ডিভিডেন্ড যতটা বেশি তোলা যায়। এবার তো সময়ের অপেক্ষা করতেই হবে তন্ময়। তবে এর সঙ্গে সঙ্গেই বিজেপির কথা যখন বলছি তখন বিজেপির ক্যান্ডিডেট লিস্ট এড়ানো সম্ভবই নয়, কারণ অন্যান্য বিজেপি বিরোধী অন্যান্য দলগুলোর মুখে মুখে শুধু বিজেপির ক্যান্ডিডেট লিস্ট কোথায়, রীতিমতো তৃণমূল কংগ্রেস এটা নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করে দিয়েছে। কি বলেছেন শান্তনু সেন, কি বলছেন অভিষেক ব্যানার্জি, শুনুন। পাড়ায় পাড়ায় বাচ্চা ছেলেমেয়েরা বলছে বাবা রাত্রিবেলা বেরোবো না, কারণ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা নাকি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে প্রার্থী খোঁজার জন্য। তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ, বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি। তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যে উচ্ছিষ্টগুলো বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে, কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পদ দেবে। প্রার্থী হলে ওনাকে আমি জিজ্ঞেস করব যে আপনার দলে যাদেরকে নিয়েছেন, আপনার প্রার্থী তালিকাটা তো বিজেপি থেকে লোককে নিয়ে গিয়ে প্রার্থী করতে হয়েছে। কৃষ্ণ কল্যাণী কোন দলের এমএলএ, বিশ্বজিৎ দাস কোন দলের এমএলএ, মুকুটমণি অধিকারী কোন দলের এমএলএ? কাঁচের ঘরে বসে ঢিল মারার দরকার নেই। আশা করছি 1 জুন 2024-এর আগে দ্বিতীয় এবং তৃতীয় তালিকা বিজেপির বেরিয়ে যাবে। আমরা ওদের শুভেচ্ছা জানাই। আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, আশা করছি 22-23 তারিখ নাগাদ, কারণ আমাদের পার্টি একটা নিয়ম অনুসারে চলে। কে কোনো উত্তর আছে? কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে রীতিমতো ঠাট্টা তামাশা চলছে তো অন্তত বাংলায়। না, ঠাট্টা তামাশা কারা করছে? যাদের সাকুল্যে তাদের প্রার্থীর সংখ্যা 42। ভারতীয় জনতা পার্টিকে ঠাট্টা তামাশা করছে যাদের 542টা তাদের ক্যান্ডিডেট দিতে হবে, প্রার্থী দিতে হবে। ইতিমধ্যে আমাদের প্রায় 297 জন প্রার্থী ইতিমধ্যে তাদের তালিকা বেরিয়ে গেছে, সেখানে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রায় 5 গুণ বেশি। দেখুন, এই কুয়োর যে ব্যাঙ আছে সে সমুদ্রের কথা কেন ভাবছে? তাদের এত চিন্তা কিসে? তারা নিজেরা ইতিমধ্যেই, যেটা আমাদের বিরোধী দলনেতা বললেন, যে 3 জন বিধায়ক আর বাকি যে 2 জন রয়েছে, একজন প্রাক্তন, দুজনই প্রাক্তন বিজেপির, একজন সাংসদ ছিলেন, একজন বিজেপির নেতা ছিলেন, কীর্তি আজাদ থেকে শুরু করে শত্রুঘ্ন সিনহা। তো এদের বিজেপিকে থেকে নিয়ে উচ্ছিষ্ট নিয়ে যারা নিজেদের প্রার্থী তালিকা ভরাট করেন র্যাম্প ওয়াক করার মতন, আমাদের তো তা নয়। আমাদের একটা জলপাইগুড়িতে ভোট প্রথম দফায় 19 এপ্রিল। জলপাইগুড়ির ক্যান্ডিডেট কে? আজ মনোনয়ন ফাইল করার প্রথম দিন। জলপাইগুড়ির ক্যান্ডিডেটকে তিনি প্রচার করবেন কবে, মনোনয়ন দেবেন কবে? আমি বুঝতে পারছি না আপনাদের এত চিন্তা হচ্ছে কেন। যিনি প্রার্থী হবেন নরেন্দ্র মোদীর প্রতিনিধি হবেন, তিনি জিতবেন, এই ব্যাপারটা আপনি সুনিশ্চিত লিখে রাখুন আজকের দিনে। সুতরাং প্রার্থীর নাম ভোটের আগের দিন ঘোষণা করলেও হবে, নমিনেশনেরও দরকার নেই, প্রচারেরও দরকার নেই। নিশ্চয়ই দরকার আছে, কিন্তু ভোটটা হবে নরেন্দ্র মোদীর কাজের নিরিখে। মানুষ মন তৈরি করে ফেলেছে, শুধুমাত্র একজন নাম দরকার। প্রতিটা 42টি পশ্চিমবঙ্গে কেন্দ্রের প্রার্থী হচ্ছে নরেন্দ্র মোদী, তাকে দেখে ভোট হবে। এটা একেবারে হুবহু না সেই কথাটার একো মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন 294টা আসনে আমি লড়াই করব, আপনিও তেমন বলছেন 542এই তো নরেন্দ্র মোদী প্রার্থী ইম্পর্টেন্ট নয়। কে প্লিজ সঙ্গে থাকুন। এবার কোচবিহারের দিকে আমাদের তাকাতেই হবে, কারণ কোচবিহারে ধুমধুমার। একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন রাজ্যের মন্ত্রী, দুজন একে অন্যের দিকে তেড়ে যাচ্ছেন। একজন কনভয়ে গাড়ি থেকে নেমে একজন একটা নেমন্তন্ন বাড়িতে ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক ভোটের বঙ্গ আর কি ছবি দেখবে, যে ছবি আপনাদের দেখাচ্ছি এটা গতকালের ছবি, কিন্তু তার জের এখনো শেষ হয়নি। এরকম মারাত্মক একটা ছবি সামনে আসার পর রাজনীতি কোন খাতে বইতে পারে খুব সহজেই বুঝতে পারছেন। রাজ্যপাল একটু আগেই পৌঁছে গিয়েছেন, সেই ছবিও আপনাদের দেখাবো। কি বললেন রাজ্যপাল, শোনাবো। Incidents are reported to have taken place. I will have my own first-hand information about it, interact with the people around, and then comment on that. Sir, you said the election will be blood-free, but the day one, as you said, the incident which was happened today, is it shows that the election will be peaceful? That is what is a matter of concern. Let me go to the field, make my own assessment, then I'll react.
Sir, you have asked a report. Is it arrived? You have asked a report for Kuch Bihar incident. Is it arrived? What transpires between the governor and the government during election is confidential. You will be told at the appropriate time. Sir, what's your দেখুন এই মুহূর্তের হাতে গরম খবর দিতে পারবে সুমন কল্যাণ কোচবিহার থেকে, আমার সহকর্মী সুমন কল্যাণ। কোচবিহার মূলত দিনহাটা বরাবরই রাজনৈতিকভাবে উত্তপ্ত, কিন্তু এই ছবি তো বেনজির ছবি। দুই মন্ত্রী কার্যত মুখোমুখি তেড়ে যাচ্ছে নাকি অন্যের দিকে। দেখো, এটা হয়তো বেনজির বলছো, কিন্তু কথা হচ্ছে যে দিনহাটার এই ছবিটা কিন্তু প্রায়শই হয়। 2018 সাল থেকে যুব মাদারের গণ্ডগোল দিয়ে শুরু হয়েছিল, একের পর এক খুন হয়েছিল, একের পর এক গণ্ডগোল হয়েছিল, ভোটের লাইনে খুন হয়েছে। তারপর এই ছবিটা কিন্তু কিছুদিন আগে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করে একটি গণ্ডগোল হয়েছে। তারপর বুড়িরহাটে তার কনভয়ের উপর হামলা হয়েছে, উদয়ন গুহর এই গতকালকের ঘটনা। ফলে সব মিলিয়ে দিনহাটার এই ছবিটা কিন্তু পরিচিত ছবি, এটা আমাদের কাছে অন্ততপক্ষে যারা এখানে আমরা সাংবাদিকতা করি তাদের জন্য। ফলে আজকে যে ঘটনাটা, কালকের ঘটনার পর আজকের যে অবস্থা, বন্ধ ডাকা হয়েছিল 24 ঘন্টার, 4টে পর্যন্ত সেই বন্ধ হওয়ার পর সেটা উইথড্র করে নেওয়া হয়েছে। রাজ্যপাল আসছেন। গোটা ঘটনাটা যদি একের পর এক একটার পর একটা যদি মেলানো হয়, তাহলে কিন্তু বোঝা যাবে যে দিনহাটা রয়েছে সেই দিনহাটাতেই। কারণ গত কিছুদিন আগে পঞ্চায়েতের পর সন্ত্রাসের আবহটা কিছুটা কম ছিল, কয়েকদিন ধরেই আমরা ভাবতেও শুরু করেছিলাম যে কিছু হচ্ছে না কেন, গতকালকে সেটা হলো। ফলে গোটা যে বিষয়টা, এটা কিন্তু একদম যে নতুন তা নয়, তবে নতুন যে বিষয়টা নতুন তো নয়, কিন্তু দুই মন্ত্রী মানে রাস্তায় প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে দুজন একজন অন্যদিকে তেড়ে যাচ্ছেন, মানে এটা খুবই অনভিপ্রেত একটা দৃশ্য। কে আমার সঙ্গে রয়েছেন, কে তৃণমূল নির্দিষ্ট করে ডেফিনেটলি আইন শৃঙ্খলার একটা প্রশ্ন, আপনারা রাজ্যের দিকে আঙুল তুলবেন, কিন্তু তৃণমূল খুব ডেফিনেটলি বলছে এখানে উত্তেজনার অন্যতম কারণ নিশীথ প্রামাণিকের থেকে এবং তার দলের থেকে যাওয়া প্রভোকেশন। কিছুদিন আগে পিউ, আপনি তো সাংবাদিক, আপনার নিশ্চয়ই মনে আছে উদয়ন গুহর সেই মধুর বাণী, হাঁটু ভেঙে দেব, হাড় ভেঙে দেব, পা ভেঙে দেব, ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী যেন বুথ পর্যন্ত প্রবেশ না করতে পারেন। পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি কি পরিমাণ হিংসা হয়েছিল এই উদয়ন গুহর নেতৃত্বে, যিনি আমার মনে হয় তিনি রাজ্যের মন্ত্রী, কিন্তু তিনি এই রকম হিংসাত্মক এবং প্ররোচনামূলক বাণী ছড়ানোর জন্য কুখ্যাত, বিখ্যাত তো বলা যাবে না। আমরা দেখেছি এর আগেও ঘটনা ঘটেছে, নিশীথ প্রামাণিকের কনভয়কে হামলা করা হয়েছে, মন্ত্রী তখন গাড়ির মধ্যে বসেছিলেন, এবং অদ্ভুতভাবে এই রাজ্যের পুলিশ প্রশাসন এতটাই সক্রিয় পিউ যে নিশীথ প্রামাণিকের সঙ্গে যারা ছিলেন, অর্থাৎ যাদের উপর হামলা হয়েছে তাদের উপর কেস দেওয়া হয়েছে। এই ঘটনাও তার ব্যতিক্রম নয়। একজন কেন্দ্রীয় মন্ত্রীর দিকে এভাবে তেড়ে যাওয়া, এই ভাষা এবং এই অ্যাটিটিউড, আপনি যে ভিডিও দেখলেন এরকম ভিডিও আমাদের কাছেও আছে, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তৃণমূলের গুন্ডারা লাঠি হাতে তারা তেড়ে যাচ্ছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর দিকে। এটা কোন দেশে, কোন রাজ্যে বাস করছি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এরপরেও বলবেন তারা সক্রিয়, তারা চোর ধরতে সক্রিয় হোক, তারা দুর্নীতিদের ধরতে সক্রিয় হোক, তারা এরকম সমাজ বিরোধীদের ধরতে সক্রিয় হোক, নাকি যাদের উপর আক্রমণ হচ্ছে তাদের উপর কেস দিতে সক্রিয় হচ্ছে? এটাই আমাদের পশ্চিমবঙ্গের অত্যন্ত লজ্জার। কে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সত্যি এই ধরনের ঘটনা লজ্জার। দেখুন কার কতটা ভূমিকা রয়েছে এমন ঘটনায় আমরা জানি না, কিন্তু বন্ধ হোক। ভোটের বঙ্গে এই ধরনের ছবি আমরা আর দেখতে চাই না, একটা শান্তির ভোট হোক। গতকাল সুভাষ সরকারের বক্তব্য শুনিয়েছিলাম, মনে আছে? যেখানে বেশি লিড সেখানে বেশি টাকা দেবে, এমপি ল্যাডের টাকা। আজ সুজাতা মণ্ডল, তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডল, তিনি স্পষ্ট করে একই কথা বললেন, মানে এদিকেও যা ওদিকেও তাই। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। বাস্তব কথা একদম বলে যাচ্ছি, কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, আর যেখানে তৃণমূল লিড পাবে সেই বুথগুলো লিস্ট করে রাখবে। আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে, যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো না। দেখলেন, বলছেন তো বটেই, আবার বলছেন ডোন্ট কেয়ার, মিডিয়ার ক্যামেরাকে কেয়ার করি না। বলছেন যদি এখানে লিড না থাকে তাহলে আসবো না।
ক্যামেরার সামনে আবার বলছেন ডোন্ট কেয়ার। এরপর শতাব্দী রায় তিনি কি বলছেন, তাকে তৃণমূলের গোষ্ঠীকন্দল বীরভূমে ইনি প্রশ্ন করা হয়েছিল, তিনি বলছেন এটা তো সিলেবাসের বিষয়, তৃণমূলের সিলেবাসে আছে গোষ্ঠীকন্দল। ওটা নিয়ে ব্যস্ত হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে, ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে, কিন্তু আবার ইলেকশন এলে সবাই আবার এক হয়ে ভোট করে। এরপর সৃজন যাদবপুরে সিপিএম এর প্রার্থী, ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, ভাঙড়ে গিয়ে তরমুজ হাতে নিয়ে সৃজন কি বললেন শুনুন। জোর করে সবুজ হয়ে আছে, ভিতরটা পুরো লাল। ভাঙড় নাকি জোর করে সবুজ হয়েছে, ভিতরে ভিতরে সব লাল। আমি প্রত্যেকের কথা নিয়ে আসবো, সব থেকে স্ট্রাইকিং লাগলো সুজাতার কথা। সুজাতা বলছেন স্পষ্ট করে, লিড দিলে তবে শুনতে আসবো, রাতের অন্ধকারে অভিযোগ, না হলে কোনো সম্পর্ক নেই, এবং বলছেন মিডিয়া আছে, আই ডোন্ট কেয়ার। দেখো এখানে তুমি বুঝতে পারছো যে দুজনেই কিন্তু ভয় দেখাচ্ছেন। এদিকে সুভাষ সরকার তিনি বলছেন যে এটা কিন্তু একই ধরনের ভয়, এবং একই ধরনের ভয়, এবং থ্রেট করা হচ্ছে, কে কত থ্রেটে এগিয়ে আছে এটা বোধহয় কম্পিটিশন চলছে। আর শতাব্দীর যে বক্তব্যটা, শতাব্দীর বিষয়টাকে ধরছেনই না, মানে উনি কোথাও তাচ্ছিল্য করে বেরিয়ে যাচ্ছে যে ওটা গোষ্ঠীকন্দল, ওটা সিলেবাসের মধ্যে আছে, ওটা মেনেও নিলেন একেবারে। আবার সৃজনকে দেখা যাচ্ছে যে কথাটা আমরা এর আগে বলতাম, রাজনীতিতে শুনতাম তরমুজ, যে ভিতরে লাল, মানে যাদের সঙ্গে বামেদের যোগাযোগ আছে তলায় তলায়, সেই শব্দটা আবার ফিরে এলো, এবং সেটা আবার বামপন্থী প্রার্থীর হাত ধরেই ফিরে এলো। মানে যেটা এতদিন বলতেন কংগ্রেসের লোকেরা কোনো নেতাকে, যে তুমি ভাই সিপিএম এর সাথে বেশি মেলামেশা করো, সেই জন্য তুমি ভেতরটা লাল বাইরেটা সবুজ, সেইটা ফিরে এলো। কথার ফুলঝুরি কিন্তু শুরু হয়ে গেছে, কোথাও ধোঁয়া দেখে ইন্ডাস্ট্রি, আবার কোথাও হচ্ছে যে ভোট না দিলে কাজ হবে না, আর কোথাও হচ্ছে এটা তো সিলেবাসে আছে। খুব মজার মজা, আরো অনেক অপেক্ষা করতে হবে। একসময় আমরা দেওয়াল লেখা নিয়ে এই ধরনের মজা খুঁজতাম, এখন কিন্তু নেতারাই সেই জায়গাটা রিপ্লেস করে দিচ্ছেন তাদের বুলির মাধ্যমে। তবে আমার হাতে আর সময় নেই, নিউজ@2 আবার আগামীকাল, সঙ্গে থাকুন।